এবং সবাই এভাবেই দিবে, এভাবেই হয়ে আসবে বাবা। ম্যাম যতক্ষণ না পরীক্ষা দেই তার থেকে বেশি সময় চাই আপলোড আর আবিজাবি এসব। বুঝিনি কি? মানে পরীক্ষা দেই ম্যাম যত সময় তার থেকে ম্যাম বেশি সময় আমার লাগে ম্যাম এই যে আপলোড বা আবিজাবি এসব কাজে। না, এটা তো লাগার কথা না। এই পটাপট সবাই পরীক্ষা, তবে সমস্যা নেই, এরকম সমস্যা হতেই পারে, কিন্তু তোমার সমস্যাটার সমাধান বাবা তোমাকেই খুঁজতে হবে, ঠিক আছে? তুমি সমস্যার সমাধান খুঁজে নিয়ে এই যে আমি বললাম যে কোনো একটা ফ্রেন্ডের সাথেই করো, কন্ট্যাক্ট করো, কোনো একটা ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করে বলো যে আমি তোকে এখন সরাসরি পাঠাচ্ছি, আপলোড করছি, দেখ কি হয়। বুঝতে পেরেছো? সরি সরি সরি, এটা তোমাকে করতেই হবে। কারণ সমস্যা নিয়ে থাকা যাবে না, যত যাই হোক সমস্যা নিয়ে থাকা যাবে না। আর তুমি যে সমস্যাটার কথা বলছো সেটা তো মারাত্মক সমস্যা, এটা নিয়ে তো আরো থাকা যাবে না। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমার যদি ভুল না হয়, পঞ্চম প্রজন্মের ভাষা, স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, এটা পড়েছিলাম না তোমাদের? এটা ছিল আমাদের লাস্ট টপিক, তাই না? মিস কি ইয়েস নো কিছু বলো, এটা আমাদের লাস্ট টপিক ছিল না? অভি? জি ম্যাম এটা লাস্ট টপিক। জি ম্যাম এটাই ছিল ম্যাম। মিস শুনতে পাচ্ছি না বাবা। জি ম্যাম এটাই ছিল ম্যাম এইটাই লাস্ট টপিক ছিল। হ্যাঁ রাইট, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রামটা খুব খুব ইম্পর্টেন্ট। এখানে কি অর্ধেক অর্ধেক আসছে, কি করছে না করছে, আচ্ছা যাই হোক। অনুবাদক প্রোগ্রাম কেন অনুবাদক প্রোগ্রাম সেটা আমরা খুব সহজেই জানি যে কম্পিউটার কি করতে, আচ্ছা আমি তোমাদের আজকেও রেকর্ড করতে ভুলে গিয়েছি। ওকে, একটা অনুবাদক প্রোগ্রামের কেন প্রয়োজন হয় আমি জানি যে তোমরা সবাই অ্যান্সারটা জানো, প্লিজ আবার একটু বলি। এইটা যদি হয় আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা যে কোনো প্রোগ্রামিং এর হোক, শুধুমাত্র যদি যান্ত্রিক ভাষা বা বাইনারি ভাষা না হয়। ধরে নাও এটা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা, তো সি প্রোগ্রামিং ভাষায় তুমি কিছু অনুবাদ করছো, সরি প্রোগ্রামিং লিখছো, কম্পিউটারে বসেই লিখছো। এই যে কম্পিউটারে বসে লিখছো, এইটা কম্পিউটার এই ভাষাটা কি বুঝবে কি বুঝবে না? যেটা তুমি যেটা লিখলে এটা কি কম্পিউটার বুঝবে? না, বুঝবে না। হ্যাঁ, এটা কম্পিউটার বুঝবে না। এই কম্পিউটারের ভেতরে একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে, একটা ট্রান্সলেটরের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ট্রান্সলেটর। ট্রান্সলেটর, ওরে আল্লাহ কি হচ্ছে লেখা, একটা ট্রান্সলেটর প্রয়োজন হবে। এই ট্রান্সলেটরটা কি করবে, আমি যে ভাষায় লিখি না কেন, ধরো আমি এখানে লিখলাম সি প্লাস প্লাস ভাষায়, এই সি প্লাস প্লাস ভাষাটাকে সে বাইনারি ভাষায় রূপান্তর করে
বাইনারি ভাষায় রূপান্তর করবে, করে এই পিসিটাকে আর কি বুঝাবে। তখন পিসিটা কি করবো, আচ্ছা সে যখন বাইনারি ভাষায় পাবে তখন সে বুঝে নেবে এখানে কি কাজ করতে বলা হয়েছে। এখানে যোগ করতে বলা হলে সে যোগ করবে, গুণ করতে বলা হলে গুণ করবে, কোন একটা মুভি দেখতে চাইলে সে মুভি দেখার যে কোডটা সেটা সে বাইনারি ভাষায় রূপান্তর করে ওই কোড নিয়ে ওই মুভিটাকে চালু করে দেবে। তার মানে তুমি যা চাচ্ছ না কেন সেটাই তোমাকে আউটপুট হিসেবে দিল। এখানে তুমি পেয়েছিলে সেটা ইনপুট হিসেবে তুমি কম্পিউটারকে দিয়েছিলে, আর এটা হচ্ছে আউটপুট। এই যে তোমাকে ইনপুট থেকে আউটপুটে কম্পিউটার পৌঁছে দিল কোন ভাষা রূপান্তরের মাধ্যমে, এই ট্রান্সলেটর কি করে, ট্রান্সলেটর এই কম্পিউটারের ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করে। আবার যখন তুমি আউটপুটটা দেখছো, এই আউটপুটটা কিন্তু তুমি তোমার ল্যাঙ্গুয়েজে দেখছো, তুমি বাইনারিতে দেখছো না। কাজ হয়ে গেলে ট্রান্সলেটর আবার কি করে, এই বাইনারিটাকে আবার মানুষের ভাষায় রূপান্তর করে তারপর এই আউটপুট দেয়। তার মানে তুমি চিন্তা করে যে আমি তোমাদেরকে যেটা বলেছি, তোমাদেরকে বলিনি, অন্য কাউকে হয়তো বা বলেছিলাম যে তুমি একটা বাঙালি মানুষ আর একটা জাপানিজ মানুষের সাথে কথা বলছো। যখন কথাটা বলছো তুমি জাপানিজের কোনো কথা বলছো না, জাপানিজ তোমার কোনো কথা বলছে না। তো একজন ট্রান্সলেটর থাকে, অনুবাদক থাকে। এই অনুবাদক মানুষগুলো কি করে, তোমার ভাষাটাকে শুনে সেটা জাপানিজ লোকটাকে বলবে যে হ্যাঁ ও তোমাকে বলেছে থ্যাংক ইউ। জাপানিজ তখন বলবে ঠিক আছে, তুমি তখন ওকে বলে দাও, তোমার বাঙালি মানুষটাকে বলে দাও ওয়েলকাম। এবার অনুবাদক লোকটা কি করবে, জাপানিজের ওয়েলকামটাকে আবার তোমাকে বলে দিবে। বুঝতে পেরেছো? এই রিয়েল এক্সাম্পল হচ্ছে তুমি অনেক সময় কিছু প্রোগ্রাম আছে, কোন একটা বৈঠক বসে যেখানে দেখবা যে বিভিন্ন দেশের ইরা আসে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এরা আসে। যেমন মানে জাতিসংঘ যখন সাধারণ পরিষদের অধিবেশন বসে তখন। রাইট বাবা, হ্যাঁ তখন আগে এটা খুব বেশি ছিল, বাট এখনকার দেখা গিয়েছে যে সবাই খুব বেশি শিক্ষিত হতে হয়, কারণ যেন একজন প্রাইম মিনিস্টারের সাথে ইংরেজি ভাষায় সে কথা বলতে পারে। ম্যাডাম তারপরও সবাই সবার সুবিধার জন্য কানে একটা হেডফোন দিয়ে রাখে আর এখানে অনুবাদকরা বলতেই থাকে। রাইট, একজন পার্সোনাল অনুবাদক থাকে, ঠিক আছে। তো এইটাই ঠিক, এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটাই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তো কম্পিউটারের ক্ষেত্রে আমরা কি করবো, প্রসেসিং এর ক্ষেত্রে আমরা এরকম অনেক অনুবাদক প্রোগ্রামের দেখা পাবো। তো আমরা একটু দেখি যে অনুবাদক প্রোগ্রাম কি। অনুবাদক প্রোগ্রাম যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সেই প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে। উৎস প্রোগ্রাম, ধরো তুমি এখন তোমার বাসায় আছো, তোমার বাসা থেকে তুমি যখন কলেজে যেতে বা তুমি এই লকডাউনটা শেষ হলে দৌড়াতে যে অনিয়মিত ছিল আমি জানি যে সেও দৌড়াতে কলেজে যাবে অন্তত লকডাউনের পর। তোমার বাসা, তোমার কলেজ, এই দুটোর মধ্যে মিসকে বলো তোমার বাসা কি উৎস নাকি কলেজ উৎস তোমার জন্য? তোমার উৎস সোর্সটা কোথায়, সোর্স প্লেস বা উৎস জায়গাটা কোথায় তোমার? তুমি বাসা থেকে বলো। হ্যাঁ বলো। বাসা, রাইট, সবাই বলবে যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে উৎস, শুধু এটা মাথায় রাখবে। তাহলে এখানে বলেছে যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। তার মানে কম্পিউটার যেটা বোঝে সেটা হচ্ছে বস্তু প্রোগ্রাম, আর আমরা যেখানে লিখছি সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম। তাহলে যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সেই প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে। তুমি এভাবেও লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো যা মানুষের ব্যবহৃত ভাষা সমূহকে যান্ত্রিক ভাষায় যে ভাষা রূপান্তর করে সেই ভাষাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তুমি যদি এটাও লিখো তাহলেও ঠিক হবে। এই হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম। সি প্রোগ্রামিং চ্যাপ্টারটাতে, পঞ্চম চ্যাপ্টারটাতে তুমি যদি বলো যে মিস 3, 1 আর 2 এই দুটোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার কাছে কোনটা মনে হয়? আমি বলবো অনুবাদক প্রোগ্রাম দিয়ে কোন একটা কোশ্চেন করা। অনুবাদক প্রোগ্রাম দিয়ে কোন একটা কোশ্চেন করাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা মিসকে একটু বলবে যে অন্যান্য
অন্যান্য ক্লাসগুলোতে আজকে অ্যাটেন্ডেন্স কেমন ছিল? এখানে এত অল্প অ্যাটেন্ডেন্স। ম্যাডাম সকালের ম্যাথমেটিক্স ক্লাস এবং ফিজিক্স ক্লাসে 33 ছিল, আর একটু আগে যে বোটানি ক্লাসে ছিল 13, আর এখন হইছে ম্যাডাম 21, মানে গত ক্লাসের চেয়ে 21। এখনের ক্লাসে বেশি, কিন্তু সবচেয়ে বেশি সকালে ছিল। এটা কি ধরনের কথা? এ ম্যাডাম সেকশন সকালে বেশি আসছো, থাকার বি কারণে সেকশন আসছো? হ্যাঁ বলো ম্যাডাম, রুবা। ম্যাডাম বোটানি ক্লাসে আমাদের আবার পরীক্ষা ছিল, হয়তো বা এই কারণেও অনেকে আসে নাই বা কিছু, তখন 13 ছিল মাত্র। বোটানি ক্লাসে আমাদের পরীক্ষা হয়েছিল তখন মাত্র 13 জন আসছিল। আমি তো এখন, এটা তো কোনো অ্যান্সার হতে পারে না, এটা কোনো কথা? 21, 21 জন নিয়ে ক্লাস, আমার তো এত কম জন কখনোই হয়নি। বাচ্চাগুলার দিনে দিনে কি সকালে হচ্ছে, 33 ছিল, তাদের জন্য এত কষ্ট। সকালে 33 কত ছিল। ছিল? 33। হয় সকালে ক্লাস করবে, নয় শেষে ক্লাস করবে। আচ্ছা, এ সেকশন থেকে আসছো, বি সেকশন থেকে আসছো? ম্যাম অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? বাবারা বি সেকশন। জি মিস। হ্যাঁ এই দুবাই আচ্ছা। ম্যাম অ্যাটেন্ডেন্স সি দেওয়া হয়েছে? সেকশন। হ্যাঁ হ্যাঁ রিফাত। ম্যাম অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে? হ্যাঁ আমি তো দিয়েছি, অ্যাটেন্ডেন্স দিয়েছি। এখন ম্যাডাম আগে একটু কি কপি বেশি করে ছিল দিন। কিনা দেখি না। আমি একটু পরে ঢুকতে অনেকে পাই নাই। অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যায়। আচ্ছা দিচ্ছি, মিস কপি করে দিচ্ছি। আমি একটা ভুল করি আসলে, অ্যাটেন্ডেন্সটা আগে দিয়ে দিই, আমার মনে হয় যে তাহলে আমি ক্লাসটা সুন্দর মতো নিতে পারবো। এখন তোমরা কি সেটাই অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও কিনা? মানে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না, একজন টিচার ক্লাস নিচ্ছে আর বাচ্চাগুলোর কোনো খবরই নেই। তো ম্যাডাম সব অসুস্থ টিচাররা শরীরে ক্লাস আমরা শেষেই টিচাররা। ম্যাডাম সব টিচাররা ক্লাস শেষে অ্যাটেন্ডেন্সের লিংক দেয়। অ্যাটেন্ডেন্সের জন্য আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে টিচারের ক্লাসের জন্য ছাত্ররা তার নিজের প্রয়োজনের জন্য ক্লাস করবে। কেন অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করবে বলো? এর জন্য আমি এভাবে দিতে চাই না। তো আমি আমার অ্যাটেন্ডেন্স শুরুতেই দিয়ে দিব, বাচ্চারা তুমি তোমার কারণে ক্লাস করবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার, তাহলে আচ্ছা অনুবাদক প্রোগ্রামটাকে বুঝতে পেরেছি। তো এই অনুবাদক প্রোগ্রামের সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট একের জন্য, কারণ চ্যাপ্টার 5 থেকে 2টা সৃজনশীল হয়। 2টা সৃজনশীলের মধ্যে দুইটা, তাহলে একের জন্য আমার কয়টা প্রশ্ন লাগছে? 2টো। তাহলে একটা অংশে দেখা যায় যে প্রোগ্রাম কি আসে অথবা চলক কাকে বলে আসে, অন্যটাতে বলতে পারে অনুবাদক প্রোগ্রাম কি। এবং দেখো 5 নম্বর চ্যাপ্টার থেকে যেহেতু 2টো সৃজনশীল, তার মানে 2 নম্বরের 2টো প্রশ্ন আসবে। এই 2টো প্রশ্নের জন্য কিন্তু অনুবাদক প্রোগ্রামটা অনেক ইম্পর্টেন্ট। 2টার মধ্যে যে কোনো একটাতে দেখা যায় অনুবাদক প্রোগ্রাম নিয়ে 2-এর একটা কোশ্চেন চলে আসলো যে অনুবাদক প্রোগ্রাম বলতে কি বুঝো, বিস্তারিত আলোচনা করো। যাই হোক, অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার। এটা হচ্ছে অ্যাসেম্বলার, ASSEMBLER, অ্যাসেম্বলার। এখানে অ্যাসেম্বলার এইভাবে লেখা থাকলেও তোমরা উচ্চারণ করবে অবশ্যই অ্যাসেম্বলার। আর একটা হচ্ছে কম্পাইলার, আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। খুব খুব ইম্পর্টেন্ট। ম্যাডাম 3টার মধ্যে বেসিক পার্থক্য অ্যাসেম্বলার, কি? হ্যাঁ বলছি, একটু বলো তো। অ্যাসেম্বলারের নাম শুনেই বোঝা যাচ্ছে এটা আসলে কার জন্য, কার অনুবাদক প্রোগ্রাম, কে বলতে পারবো? অ্যাসেম্বলারটা কার অনুবাদক প্রোগ্রাম? মধ্যস্তরের ভাষা। আর একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, ভালো করে ভাবো, তোমরা কিন্তু এগুলো পড়ে আসছো। নামটা কার সাথে মিল আছে? অ্যাসেম্বলি ভাষা। হ্যাঁ, তাহলে তাহলে বাবা কি হবে বলো? মানে টিচার কেন শিখাবো, তোমরা নিজেরাই শিখতে পারবে। বুঝতে পেরেছো? বিষয়টা এরকম ভাবেই থাকবে। এই যে অ্যাসেম্বলার, তার মানে কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো বাইনারি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা না, অতএব এটার একটা অনুবাদক প্রোগ্রাম লাগবে। তার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে অনুবাদক প্রোগ্রাম তাকে বলা হয় অ্যাসেম্বলার। সহজ হিসাব, অ্যাসেম্বলি ভাষার যে অনুবাদক প্রোগ্রাম তাকে বলা হয় অ্যাসেম্বলার। আর কম্পাইলার ইন্টারপ্রেটার হচ্ছে অ্যাসেম্বলি ভাষার পর যত রকমের
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে, যত রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য হয় তুমি কম্পাইলার ইউজ করবে, নয় ইন্টারপ্রেটার ইউজ করবে। এই দুটো অনুবাদক প্রোগ্রাম দিয়ে সবগুলো উচ্চ স্তরের ভাষা কম্পাইল হচ্ছে। সবগুলো এই যে স্যার হারুন স্যার তোমাদেরকে HTML করাচ্ছেন, তো আমি জানি যে তোমরা অলরেডি কোডিং করে অনেকটুকু এগিয়ে যাচ্ছ। যখন তোমরা নোটপ্যাডে লিখো, তোমরা তোমার ভাষায় লিখো, বাট কম্পিউটার কি করে, এটাকে রান করাচ্ছে। তার মানে কি, তুমি যে তোমার ভাষায় লিখছো, এটাকে অনুবাদক করে দিচ্ছে এই দুইটার মধ্যে কোনো একটা, হয় সেটা কম্পাইলার, নয় সেটা ইন্টারপ্রেটার। এটা আমরা হচ্ছে তো তোমার অনেকগুলো ট্যাগ দেই, হ্যাঁ এই যে এই ট্যাগ HTML ট্যাগ তুমি দিয়ে করি। রাইট, হ্যাঁ এই যে ট্যাগ দাও, কম্পিউটার তো এগুলো কিছু বোঝে না। কম্পিউটার কি করে, এটাকে বাইনারিতে রূপান্তর করে। এই কাজটা কে করে দেয়, কোন সফটওয়্যার করে দেয় কম্পিউটারকে? ওর কাছে কম্পাইলার। বিল্ডিং একটা প্রোগ্রাম আছে, সেটা হয় কম্পাইলার নয় ইন্টারপ্রেটার, এবং আমরা অলরেডি জানি সেটা হচ্ছে কম্পাইলার। এই হচ্ছে আমার অনুবাদক প্রোগ্রামের শ্রেণী বিভাগ। তাহলে অনুবাদক প্রোগ্রাম কি আমরা বুঝতে পারলাম। আপনাদের আর ইন্টারপ্রেটারটা কি? হ্যাঁ, ওই যে আমি বললাম তো, দুইটার মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করি। এখন কোনটা ইউজ করি, কেন ইউজ করি, সেটা আমরা একদম ডিটেলসে শিখবো। অনুবাদক প্রোগ্রামের কাজের ধারা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ম্যাম এটাকে অ্যাসেম্বলি অনুবাদক, ভাষা ছাড়া বাকি সব ক্ষেত্রে কম্পাইলার আর প্রিন্টার এটা ইউজ হয়। হ্যাঁ যে কোনো উচ্চ স্তরের ভাষার ক্ষেত্রে দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে কি হয়, অনুবাদক করা হয়। মজার তথ্য, অনুবাদ করা হয়। ইন্টারপ্রেটার মানে অনুবাদক। হ্যাঁ, মানে ইন্টারপ্রেটার একটা অনুবাদক, কম্পাইলার একটা অনুবাদক, অ্যাসেম্বলারও একটা অনুবাদক। আচ্ছা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অনুবাদক প্রোগ্রাম, মেশিন ল্যাঙ্গুয়েজ। তার মানে অনুবাদক প্রোগ্রামের কাজটা কি, অনুবাদক প্রোগ্রামের কাজটা হচ্ছে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আছে, উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ, এটা যেটাই বলো, সি বলো, C++ বলো, পাইথন বলো, প্রোলগ বলো, যা বলো, সবকিছুকে অনুবাদ করে এই ট্রান্সলেটর। কোন ভাষায়, মেশিন ভাষায়, যেন আমার ইনপুটটা কম্পিউটার বুঝতে পারে এবং সেটা আমাকে আউটপুট দিতে পারে। এইটা হচ্ছে অনুবাদক প্রোগ্রামের কাজের ধারা। এবং অবশ্যই তোমরা যখন পরীক্ষায় বসবে, অবশ্যই কি করবে, এটা লিখবে। এবং আমরা এই সংজ্ঞার সাথে বুঝেই গেলাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উৎস প্রোগ্রাম, সোর্স কোড। তুমি যে ভাষায় লিখছো সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম, আর যখনই বাইনারিতে রূপান্তর করছো সেটা হচ্ছে বস্তু প্রোগ্রাম। এবার আসো, এই এই যে এই স্লাইডটা শিখলে, এই স্লাইডটাতে আমরা কোন কোন প্রশ্নের উত্তর শিখলাম। যদি বলে অনুবাদক প্রোগ্রাম কাকে বলে, উপরেই আছে। যদি বলা হয় অনুবাদক প্রোগ্রাম কাকে বলে এবং কত প্রকার, আলোচনা করো, তাহলে আমরা অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার পর্যন্ত লিখবো এবং প্রত্যেকটা ক্ষেত্রে এক লাইন করে লিখে দিব। আমরা আস্তে আস্তে শিখবো। যখন ওখান থেকে শিখে দুইয়ের জন্য আসলে প্রত্যেকটা সংজ্ঞায় এক লাইন করে, যেমন অ্যাসেম্বলারের ক্ষেত্রে লিখবো অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করার প্রোগ্রামকে বলা হয় অ্যাসেম্বলার। কম্পাইলারের সময় লিখবো সম্পূর্ণ ভাষাকে একসাথে অনুবাদক করে কম্পাইলার। ইন্টারপ্রেটারের সময় লিখবো এক লাইন করে অনুবাদ করে ইন্টারপ্রেটার। এখনো যেহেতু আমরা অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার বিস্তারিত শিখিনি, বাট আমি এখনই বলে দিলাম যে দুইয়ের জন্য আসলে আমরা এইভাবে করে লিখবো। এবার আসো, যদি দুইয়ের জন্য আসে অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, বাট মার্কস হচ্ছে 2, সেক্ষেত্রে তুমি লিখবে সংজ্ঞা, প্রকারভেদের সংজ্ঞা দেওয়া দরকার হবে না। তখন লিখবে অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার, ঠিক স্লাইডে যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে লিখবে। তারপর লিখবে অনুবাদক প্রোগ্রামের কাজের ধারা। অনুবাদক প্রোগ্রামের কাজের ধারা দিয়ে খুব সুন্দর করে ঠিক যেভাবে লিখেছি তুমি সেভাবে, এখানে চাইলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা লিখতে পারো, অথবা তুমি চাইলে এখানে উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ। আমি ইচ্ছা করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়েছি যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো প্রজন্মের ভাষা, এটা তোমাদের বইতেও আছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে অনুবাদক প্রোগ্রাম মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করছে। এবং আমরা জানি আমরা যে ভাষাটা লিখছি সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম বা সোর্স কোড, আর কম্পিউটার থেকে যেটা পাচ্ছি বাইনারি করে সেটাকে বলা হয় বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট কোড। তুমি যখন এই দুটো ইন্ডিকেট করে দিবে,
যে পরীক্ষক দেখবে সে খুব খুশি হবে যে হ্যাঁ এই বাচ্চাটা আসলে ডিটেলস জানে। এইভাবে করে কিন্তু আমরা আমাদের স্বপ্ন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে A+ পাওয়া। আমরা ঠিক সেভাবেই করব এবং আমরা টিচাররা তোমাদেরকে প্রোভাইড করব ঠিক সেভাবে, যেন খুব সহজে তোমাদের অন্তত A+ চলে আসে। এবং এইভাবে না লিখলে বিলিভ মি A+ আসে না, আমি তোমাদেরকে আবারও বলছি। আচ্ছা তাহলে আমাদের ম্যাম আমরা কি এরকম বক্স করে তীর চিহ্ন দিয়ে এভাবেই করব? এই যে মিস যেভাবে দিয়েছে ঠিক সেভাবে বাবা, ঠিক। তবে হ্যাঁ একটা জিনিস আমার খুব মজা লেগেছে, ওই যে যারা আমার কোচিং এ যারা জমা দিয়েছো তারা কি করেছে এখানে লিখে আবার এরকম হালকা পেন্সিল করে শেড করে দিয়েছো। এটা এখন দিয়েছো ঠিক আছে, কিন্তু পরীক্ষা দেওয়ার দরকার নেই। পরীক্ষা তোমরা কি করবে, এই জায়গাটায় জাস্ট এরকম একটা তীর চিহ্ন দিলেও চলবে, সরি এইভাবে করে দিয়ে দিবে, হয়ে যাবে। ঠিক আছে, মানে ডিজাইন করা দরকার নেই, বাট সেটা যেন সুন্দর হয়, স্ট্রেইট হয়, আমার তো তারা বাঁকা না হলেই হলো। ঠিক এভাবে দিয়ে দিবে। অবশ্যই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে বক্সে লিখবে, অনুবাদ প্রোগ্রামটাকে বক্সে লিখবে না, কারণ তুমি ইন্ডিকেট করছো যে দুইটা প্ল্যাটফর্মকে ও অনুবাদ করছে। তো এইখানে ঠিক বক্স আকারে থাকবে, এখানেও বক্স আকারে থাকবে, অনুবাদক প্রোগ্রামটা বক্স আকারে লিখবে না। আর নিচের উৎস প্রোগ্রাম এবং বস্তু প্রোগ্রামটা বক্স আকারে দিবে না। এমন ভাবে পড়ো যেন কোনো কিছু মুখস্থ করতে না হয়। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি যে এই জন্য এইভাবে বোঝাচ্ছি এত সময় দিয়ে যেন তোমাকে মুখস্থ করতে না হয়। তাহলে অনুবাদ প্রোগ্রাম কি আমরা জানি যে আমরা এখন সবাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। তো এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা অনুবাদ করতে হয় কম্পিউটার প্রোগ্রামে। তাহলে যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে সেই প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে। এবং প্রকারভেদও জানলাম, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার আর অনুবাদক প্রোগ্রামের কাজের ধারাও জেনে ফেললাম। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে অনুবাদ করে মেশিন ল্যাঙ্গুয়েজে, হাই লেভেল যখন যেটাতে আমরা লিখছি সেটা হচ্ছে উৎস প্রোগ্রাম, আর যখন কম্পিউটার ভাষায় রূপান্তর হচ্ছে সেটা হচ্ছে বস্তু প্রোগ্রাম। তাহলে এবার চলে যাই অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে। মানে এর থেকে সহজ সংজ্ঞা আর হয় না, এর থেকে সহজ ভাবে আর বোঝানো যায় না। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে। তার মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য একটা অনুবাদক প্রোগ্রাম ফিক্সড আছে, সেটার নাম কি? অ্যাসেম্বলার। সবাই মনে মনে 2 বার 3 বার করে হলেও নিচের সাথে উচ্চারণ করো যে অ্যাসেম্বলার, এটাকে বলা হয় অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে। আচ্ছা, আমরা সবাই অলরেডি জেনে গিয়েছি যে অ্যাসেম্বলি ভাষাতে কতগুলো কোড ইউজ করা হয়, নিউমেরিক কোড ইউজ করা হয়, লোড, অ্যাড, এসটিএ, সিএলএস। তো আমরা এটা জানি। তার মানে এটা হচ্ছে একটা আমার কি ভাষা, এটা হচ্ছে আমার একটা অ্যাসেম্বলি ভাষা, এটা হচ্ছে আমার একটা অ্যাসেম্বলি ভাষা। এই অ্যাসেম্বলি ভাষাটাকে এখন কি করা হবে? অনুবাদ করবে। কে করবে? অ্যাসেম্বলার। অনুবাদ করে কোন ভাষায় রূপান্তর করা হবে? এই যে দেখেছো, সম্পূর্ণ বাইনারি ভাষা। এইবার বাইনারি ভাষা রূপান্তরের পর কম্পিউটার এটা কাজ করে আবার তোমাকে রিটার্ন করবে। তার মানে অ্যাসেম্বলি ভাষাটাকে বাইনারিতে রূপান্তর করছে অ্যাসেম্বলার। এই হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলারের কাজের ধারা। এই চিত্রটা কি? চিত্রটা হচ্ছে অ্যাসেম্বলারের কাজের ধারা। অ্যাসেম্বলি কি? অ্যাসেম্বলার বলতে কি বুঝো, বা অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলারের সংজ্ঞা দাও। যাই আসুক না কেন অবশ্যই তোমরা একের জন্য হোক আর দুইয়ের জন্য হোক এইভাবে লিখবে, অ্যাসেম্বলারের সংজ্ঞা লিখবে আর নিচে অবশ্যই এভাবে কোড দিয়ে দিবে। আমি এই যে কাজের ধারা দিয়ে দিয়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা কাজের ধারা দেবে। এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এটা হচ্ছে অ্যাসেম্বলার, আর এটা হচ্ছে বাইনারি ভাষা। অ্যাসেম্বলারের কাজগুলো হলো অ্যাসেম্বলি ভাষায় একটি লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় বস্তু প্রোগ্রামের অনুবাদ করা। আমরা খুব ভালোভাবেই জানি যে অ্যাসেম্বলি ভাষার কাজগুলো হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় বস্তু প্রোগ্রামে অনুবাদ করা। কারণ অ্যাসেম্বলি ভাষা আর অন্য কোনো ভাষাকে অনুবাদ করতে পারবে না, সে অনুবাদ করতে পারবে শুধুই মাত্র অ্যাসেম্বলি ভাষা। আচ্ছা, অ্যাসেম্বলারের আরেকটা
বৈশিষ্ট্য হচ্ছে নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে। আমরা খুব ভালোভাবে জানি, অ্যাসেম্বলি ভাষা শেখানোর সময় শিখেছি যে অ্যাসেম্বলি ভাষা কিছু কোড ব্যবহার করা হয় এবং এই কোডগুলোকে নেমোনিক কোড বলে। এই কোডগুলোকে বলা হয় নেমোনিক কোড। এটা যখন তৈরি হয়েছে তখন এটার নাম ছিল নেমোনিক কোড। তো অ্যাসেম্বলি ভাষায় নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে। অ্যাসেম্বলার কি করলো? অ্যাসেম্বলার এই নেমোনিক কোডটাকে রূপান্তর করে দিল মেশিন ভাষাতে। তার মানে এই যে মানুষ আবিষ্কার করতে পেরেছিল বাইনারি যান্ত্রিক ভাষার পর্যায়ে, যে এখন পর্যন্ত আমরা যে যতগুলো সহজ সহজ ভাষা ব্যবহার করছি, এইটা আবিষ্কারের একমাত্র কারণ ছিল যে আমরা অনুবাদক প্রোগ্রামের ধারণাটা পেয়েছিলাম এবং অনুবাদক প্রোগ্রাম আবিষ্কার করেছিলাম। অনুবাদক প্রোগ্রাম আবিষ্কার না করলে জীবনেও এই অ্যাসেম্বলিও আসতো না, কম্পাইলার ইন্টারপ্রেটারও আসতো না, আর সি প্রোগ্রাম জাভা এগুলো আসতো না। আমাদেরকে বসে বসে বাইনারি ভাষায় কাজ করতে হতো। বুঝতে পেরেছো? আচ্ছা, অ্যাসেম্বলারের কাজ আরেকটা দেখি। সব নির্দেশ ও ডেটা প্রধান মেমোরিতে রাখে। অ্যাসেম্বলার কি করে? যত কাজ সে করছে সব সে জমা রাখে প্রধান মেমোরিতে, মেইন মেমোরিতে। প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা, ঠিক না থাকলে তা জানানো। তার মানে তুমি যে এখানে লিখছো, তুমি যে কোডিং করছো, তোমার কোডিং এর কোনো ভুল থাকলে সে সাথে সাথে তোমাকে জানিয়ে দিবে যে দেয়ার ইজ অ্যান এরর বা দিস টাইপ অফ এরর ইজ অকার্স। আর যদি ঠিক থাকে তাহলে তোমার প্রোগ্রাম রান করবে। আচ্ছা, এইবার আসো, এখানে আমি ট্রিপল স্টার দিয়ে দিয়েছি। আমি কম্পাইলার আর ইন্টারপ্রেটারে যাওয়ার আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে, মানে কামিং সুন সবচেয়ে ইম্পর্টেন্ট কোডটা, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য তোমাদের সবার বইতে আছে। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য খুব খুব ইম্পর্টেন্ট। আমি তো দুইটা শিখিয়ে দিব, আমার মনে হয় না আমি এখানে পার্থক্য লিখেছি। পার্থক্য তোমরা নিজেরা প্রত্যেকে বই থেকে দেখে নিবে, তো এটা ভুলে যাও। এখন মিসকে দেখি কেউ একজন নিজের মতো করে বলো তো, অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? নিজের মতো করে বলো। ম্যাডাম, যেই প্রোগ্রাম এই যে নেমোনিক কোডকে মেশিন কোডে পরিণত করে। আমি বলেছি অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক, নট আচ্ছা, বলেছি অনুবাদক অ্যাসেম্বলার। অনুবাদক প্রোগ্রাম কাকে? প্রোগ্রামকে যান্ত্রিক ভাষার অনুবাদ করে, মানে ওই প্রোগ্রাম মানে ওই ওই উৎস প্রোগ্রামকে রূপান্তর করে, সেই প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে। হ্যাঁ, হয়েছে। মানে যে প্রোগ্রাম উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। এটা কি আর অন্য কোনো ভাবে বলা যায়? যেখানে আমি উৎস প্রোগ্রাম, বস্তু প্রোগ্রাম এই দুটো টার্ম ইউজ করব না, এই দুটো টার্ম ইউজ না করে আর কিভাবে বলা যায়? অন্য কেউ একজন? রুবায়েত আর সুমাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আর অন্য কেউ? যে প্রোগ্রাম আমাদের ভাষাকে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করে তার অনুবাদক প্রোগ্রাম। হ্যাঁ, ভেরি গুড। সেখানে কি আমাদের ভাষা হবে না অন্য কিছু হবে? ম্যাম, যে কোনো ভাষা না, যে প্রোগ্রাম আমাদের ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাকে, এটাও যদি বলো তাহলেও চলবে। আমাদের ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে বা বাইনারি ভাষায় রূপান্তর করে, সেই প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে। এটা লিখলেও চলবে। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? যারা আনসার দিয়েছো তারা না, অন্যরা বলো তো বাবারা, অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? 3 প্রকার। ভেরি গুড। কি কি বাবা? অ্যাসেম্বলার, তারপরে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, মিসকে এখন কেউ বলতে পারবে অ্যাসেম্বলার আসলে কার জন্য কাজ করে? অন্য কেউ বলো, অ্যাসেম্বলার কার জন্য? হ্যাঁ, অ্যাসেম্বলি ভাষার জন্য। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমি আমার পরের স্লাইডে যেতে পারি। কম্পাইলার উচ্চ স্তরের ভাষার
উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করাকে কম্পাইলার বলে। তার মানে উচ্চস্তরের ভাষার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করাকে কম্পাইলার বলে। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে। একটু আগে আমরা শিখলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বা অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষা বা বস্তু ভাষাতে যে রূপান্তর করে তাকে বলা হয় অ্যাসেম্বলার। আর কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে উচ্চ স্তরের ভাষাকে কি করা হবে, বস্তু প্রোগ্রামে রূপান্তর করবে। সেটা কে করবে? কম্পাইলার। কম্পাইলার কি করে? প্রত্যেকটা লাইনকে পুরো লাইনকে পড়ে, পড়ার পর সেটাকে কি করে? একবারে অনুবাদ করে। মানেটাকে আমি একটু বুঝিয়ে বলছি। ধরো তোমরা লিখলে, আমি চাই যে তোমরা এখন এইভাবে লিখো, এটা বুঝো তোমরা। HTML লিখলে, তারপরে লিখলে টেবিল বর্ডার, টেবিল বর্ডার লিখে বাস রেখে দিলে। তারপর লিখলে tr টেবিল রো td এখানে লিখলে ধরো নেম, যদি এখানে th হবে বাট তুমি লিখলে নেম। আর বললাম আমি এটা কোনো ভুল না। td-টাকে ক্লোজ করলে আর tr-টাকে ক্লোজ করলে না, এখানে লিখলে td কলাম স্পেন equal to 3। আচ্ছা, td-টাকে ক্লোজ করলে tr-টাকে ক্লোজ করলে বডিকে ক্লোজ করলে HTML-টাকে ক্লোজ করলে। আমার দেখানো উচিত ছিল সি প্রোগ্রাম দিয়ে, কিন্তু যেহেতু তোমাদেরকে এখন সি প্রোগ্রাম বুঝাইনি, আমি অন্য একটা প্রোগ্রাম দিয়ে দেখাচ্ছি। এইটা যদি তুমি কম্পাইলার দিয়ে কম্পাইল করো, প্রথম লাইনে কোনো ভুল নেই। তোমরা কি বলতে পারবে দ্বিতীয় লাইনে কোনো ভুল আছে কিনা? টেবিল বর্ডার দেওয়াই হয় নাই। টেবিল বর্ডার ইকুয়াল হ্যাঁ রাইট, সেই অপশনটাই তুমি ইকুয়াল টু ডবল কোটেশন দিয়ে 1 না 2 কিছুই দাওনি, তার মানে এখানে একটা এরর আছে, তার এরর নাম্বার 1। কম্পাইলার দিয়ে কম্পাইল করলে ও এখানে থেমে যাবে না, ও পরের লাইনে যাবে। ও শুধু মাথায় রাখবে 1 নম্বর লাইনে, সরি 2 নম্বর লাইনে একটা এরর আছে। এবার সে 3 নম্বর লাইনে যাবে, 3 নম্বর লাইনে যে দেখবে যে না মোটামুটি এখানে কোনো ভুল নেই, সে 4 নম্বর লাইনে যাবে। 4 নম্বর লাইনে যে বলো তো এই 4 নম্বর লাইনের ভুল কোথায়? 3 এর উপরে কোটেশন মার্ক নাই। ভেরি গুড, 3 এর উপর ডবল কোটেশন যে মার্কসটা দরকার সেই ডবল কোটেশন মার্কসটা নাই। এই কোটেশন না দিলে প্রোগ্রাম চলে না। 1 2 3 4 4 নম্বর লাইনে আরেকটা এরর পাবে। এই যে এরর পেরো, সে থামবে না, সে আবার পরের লাইনে যাবে। পরের লাইনে যাই, সে যে দেখবে এখানে যে একটা ট্যাগ আছে সেটা কোনো ওপেনিং নাই, তার মানে এখানে সামথিং মিসিং। তার মানে লাইন আসলে সে এখন এটাকে 1 নাম্বার লাইন করবে যে এখানে কিছু একটা মিসিং, সে এখানেও একটা এরর পাবে। তাহলে 3টা এরর সে পেয়ে গেল। সব এরর দেখে এই লাইন থেকে সে আবার এই লাইনে যাবে, দেখবে যে হ্যাঁ সব ঠিক আছে। ও তখন কাউন্ট করবে যে 1 2 3। ও তখন তোমাকে বলবে there is an error in 1 2 and number 4 line। বুঝতে পেরেছো? অথবা সে আরো লেখা আসে there is an error, কিন্তু আমি লেখাটা পড়ে কিছুই বুঝি না, তখন আমি আবার রিভিশন দিলে তখন নিজে থেকে ধরা পড়ে। হ্যাঁ লেখাটা পড়ে কিছু বোঝো না। আচ্ছা যাই হোক, এক একটা কম্পাইলার এক এক ভাবেই করে তো। আচ্ছা যাই হোক, কিন্তু আমার মেইন টার্গেটটা হচ্ছে তোমাদের বোঝানোর যে কম্পাইলার কি করে, প্রত্যেকটা লাইন বাই লাইন সে কি করে পরে সম্পূর্ণ এটাকে চেক করে যে কোথায় কোথায় ভুল। আর না থাকলে কি করবে জানো? না থাকলে সে সাথে সাথে এটাকে পুরোটাকে বাইনারিতে কনভার্ট করবে, আর বাইনারি কনভার্ট করার পর তোমার প্রোগ্রামটা রান করে ফেলবে।
এই টেবিলটা তোমাকে দেখাই দিবে। কিন্তু যখনই তোমার ভুল থাকবে কম্পাইলার কি করবে, তোমাকে ভুলগুলো বলে দিবে, ইন্ডিকেট করবে যে এখানে এখানে ভুল আছে, তুমি ঠিক করো, তারপর আমি এটাকে রান করাবো। তাহলে ও কি করলো, সম্পূর্ণ প্রোগ্রামটাকে একবার চেক করে তারপর সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। এটাই হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার যেই লাইনে ভুল পায় সেই লাইনেই থেমে যায়, লাইন বাই লাইন করে। আর যদি ভুল না থাকে ওই এক একটা লাইন করে পরে অনুবাদ করে, একটা করে লাইন পরে অনুবাদ করে। যাই হোক, তাহলে উচ্চ স্তরের ভাষার উৎস প্রোগ্রামকে ম্যাম বস্তু ও কি প্রোগ্রাম অনুবাদ। ভুলটা হ্যাঁ। সংশোধন করে দেয় না ওইটা নিজের করতে হয়? না, ভুলটা এমন ভাবে বলে, এমন প্রোগ্রাম দিয়ে আমি পড়া কিছু বুঝি না, ওটা বুঝতেও আবার আলাদা পড়াশোনা আছে। আচ্ছা, আমি তোমাদের বুঝাই দেবো। ওইটা তো মিসটা তো বুঝে যায়। ওটা হচ্ছে কোন টাইপের সিনট্যাক্স এরর হতে তোমাকে বলে, যে ডিক্লারেশন এরর, সিনট্যাক্স এরর। ওটাও সিনট্যাক্স কোড এরর দিয়ে হচ্ছে, আসে, হ্যাঁ, ওটাও কোড দিয়ে আসে। ওইটা একটা ওয়ান টাইপ অফ কোড, বাট করতে করতে বুঝে যাবে। আমরা কি করে বুঝি বলো, তোমরা বুঝে যাবে ইনশাআল্লাহ। তোমরা তো আমাদের থেকে আরো বেশি ব্রিলিয়ান্ট, তোমরা একটু পড়লে বুঝে যাবে। তাহলে কম্পাইলার কি করলো, আমি রিড রাইট গো টু কিছু একটা লিখলাম, এটা মানে এটা দিয়ে বুঝালাম যে এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চ স্তরের ভাষা, কারণ আমরা এগুলাই ইউজ করি। আচ্ছা, তাহলে এটা কি কম্পাইলার কি করবে, কম্পাইল করবে, কম্পাইল করে কি করবে, বাইনারিতে রূপান্তর করবে। তাহলে এটা কার কাজের ধারা, এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে উৎস প্রোগ্রাম আর এটা হচ্ছে বস্তু প্রোগ্রাম। আর এটা কার কাজের ধারা, এটা হচ্ছে কম্পাইলারের কাজের ধারা। এখানে আসেনি, বাট তোমরা অবশ্যই লিখবা চিত্র কম্পাইলারের কাজের ধারা। বুঝতে পেরেছো ও কি করছে? দেখো, ও যে কাজটা করছে, এটা একটা উচ্চ স্তরের ভাষা। আমরা একটু আগে ট্যাগ দিয়ে করলাম, এখানে ট্যাগ না ইউজ করে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, যেখানে রিড কথাটা আছে, রাইট কথাটা আছে, গো টু কথাটা আছে। এই যে এই ভাষাটাকে সে কি করলো, বাইনারিতে রূপান্তর করলো। কেন করলো? যেন কম্পিউটার বুঝতে পারে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। এবং তোমাকে ইন্ডিকেট করে আরো বোঝায় দেওয়া হলো, এটা একটা উৎস প্রোগ্রাম, আর কম্পিউটার রূপান্তরের ভাষায় করেছে বলে এটা হচ্ছে একটা বস্তু প্রোগ্রাম। আর কম্পাইলারের ব্যবহার কি? কম্পাইলারের ব্যবহার হচ্ছে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করা, প্রোগ্রামকে লিঙ্ক করা এবং প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো। প্রোগ্রামকে লিঙ্ক করা মানে হচ্ছে প্রোগ্রামটা রান করানোর জন্য প্রোগ্রামটাকে প্রস্তুত করা। আচ্ছা, প্রয়োজনে বস্তু বা উৎস প্রোগ্রামকে প্রিন্ট করে বের করা। তুমি যদি চাও যে তুমি যে ভাষায় প্রোগ্রামটা লিখেছো সেই ভাষার কোডটা তুমি প্রিন্ট করবে, তুমি তাও পারবে। তুমি যদি চাও যে এটাকে যে বাইনারি ভাষায় রূপান্তর করা হলো ওইটার কোডিংটাও তুমি প্রিন্ট করতে চাইলে সেটাও ও তোমাকে, কম্পিউটার তোমাকে ওই প্রিন্ট আউটও দিতে পারে। প্রধান মেমোরিতে প্রয়োজনীয় স্মৃতি বন্টনের ব্যবস্থা করা। এখানে মজার বিষয় হচ্ছে অ্যাসেম্বলারের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটা অ্যাসেম্বলার কি করে, প্রত্যেকটা ইনপুটকে, ইনপুট আউটপুট যতগুলো ইনস্ট্রাকশন থাকে সবগুলোকেই প্রধান মেমোরিতে সে সেভ করে রাখে। আর কম্পাইলার খুবই স্মার্ট, ওর যেটা প্রয়োজন ও শুধু সেটাই প্রধান মেমোরিতে বন্টনের ব্যবস্থা করে। কোনোটা করলে খালি খালি মেমোরি তোমার ভরে থাকবে, কোনো লাভ নাই। এটা হচ্ছে এক ধরনের স্মার্টনেস তার কম্পাইলারে। আচ্ছা, আমরা একটু যাই কম্পাইলারের সুবিধা। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয়, কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণভাবে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়, প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে। কম্পাইলার দ্বারা একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইলের প্রয়োজন হয় না। নিজ ধরে একটা ক্যালকুলেটর আবিষ্কার করেছি এবং আমি এই ক্যালকুলেটরটা যেই কম্পিউটারের বসে আবিষ্কার করেছি সেই সফটওয়্যারটা যদি তোমাকে দিই, তুমি তোমার বাসার কম্পিউটার নিলে ওই ক্যালকুলেটর রান করবে এবং তুমি তা দিয়ে কাজ করবে। এখানে এটাই বোঝানো হয়েছে যে কম্পাইলার দ্বারা একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইলের প্রয়োজন হয় না। অসুবিধা, কম্পাইলার ব্যবহারের সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। উল্লেখযোগ্য অসুবিধাগুলো হচ্ছে কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে। এটা আমার কাছে না অসুবিধা মনে হয় না, তারপরে এটা একটা অসুবিধা। আমার কাছে মনে হয় যে এটা বেটার, যে আমার সবগুলো ভুল একবারে দেখাচ্ছে, আমি লাইন বাই লাইন আমার ভুলগুলো কি করছি, ঠিক করে দিচ্ছি। তারপরও যেহেতু ইন্টারপ্রেটার একটা ভুল হলে একটাই দেখায়, সেটার সাথে তুলনা করলে এটা একটা ঠিক আছে অসুবিধা। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় মেমোরিতে বেশি জায়গা লাগে, খুব স্বাভাবিক। কম্পাইলার অনেক বড় প্রোগ্রাম
অনেক বড় প্রোগ্রাম কম্পাইল করতে আমরা সাধারণত কম্পাইলার ইউজ করি, মানে মেমোরিতে একটু বেশি জায়গা লাগে। প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং এর কাজ ধীরে ধীরে সম্পন্ন। আচ্ছা, তো একটু বলি, ডিবাগিং ও টেস্টিং মানে হচ্ছে এই যে তোমার ভুল হচ্ছে আর তুমি ভুলটা সংশোধন করছো, এই পুরো বিষয়টাকে বলা হয় ডিবাগিং ও টেস্টিং। প্রোগ্রামে ভুল হওয়া, ভুল সংশোধন করা। বাগ, বাগ মানে হচ্ছে ভুল। বাগ, ডিবাগ, ডিবাগ মানে হচ্ছে ভুলটাকে ঠিক করা। আর টেস্ট মানে এই যে তুমি ভুলটাকে ঠিক করছো, আবার তুমি রান করে চেক করলে যে তোমার ভুলটা ঠিক হয়েছে কিনা, এটাকে বলা হয় টেস্টিং। তার মানে এই পুরোটা বিষয় হচ্ছে ডিবাগিং ও টেস্টিং। তাহলে প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং এর কাজ ধীরগতি ম্যাম সম্পন্ন। ডিবাগিং এটা আরেকবার বল। হ্যাঁ, ডিবাগিং হচ্ছে debugging- কোনো সফটওয়্যার বানানোর পরে ওই সফটওয়্যারে কোনো ভুল আছে কিনা চেক করে, যেমন কোনো কম্পিউটার গেম বানানোর পরে অসংখ্যবার ওটা চেক করে যে ওটাতে কোনো ত্রুটি আছে কিনা, ত্রুটিটাকে বলে বাগ। এই বাগ বা ত্রুটি ঠিক করাটাকে বলে ডিবাগিং। ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক এটাই মিস বললাম, থ্যাংক ইউ সো মাচ বাবা। ও আমার থেকে আরো সুন্দর করে তোমাদের গেম দিয়ে বোঝালো যে একটা গেম, একজন প্রোগ্রামার যখন একটা গেম তৈরি করে, একটা গেমে তো হাজার হাজার ভুল থাকতে পারে, কারণ কোন স্পটে কোনটা শুট হবে। তুমি একটা ইনপুট দিলে সে যার, ধরো তুমি এমন একটা গেম তৈরি করছো যেটা যে তোমরা তো বেশিরভাগ শুটিং এর গেম তৈরি করে যে একজন আরেকজনকে মেরে ফেলছো, তো একটা ক্লিক করলে ওটা কার গায়ে যে লাগবে, এই সূক্ষ্ম 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 ভুলগুলাও টেস্ট করা হয়। তো বাগ হচ্ছে ভুল, আর সেটাকে ঠিক করা হচ্ছে ডিবাগ। আর তুমি ঠিক করার পরে এটা ঠিক মতো কাজ করলো কিনা, যে তুমি টেস্ট করছো, এটাকে বলা হয় টেস্টিং। তোমার প্রোগ্রামিং করার সময় তুমি এই যে প্রোগ্রামার, কম্পিউটার তোমাকে বলছে তোমার 4 নাম্বার লাইনে ভুল আছে, এই যে কম্পিউটার তোমাকে দেখাচ্ছে ভুল আছে, দিস ইজ বাগ, তুমি মানুষ হয়ে সেই ভুলটাকে ঠিক করছো, সেটা হচ্ছে ডিবাগ। এবার ভুলটাকে ঠিক করে তুমি রান করে চেক করছো যে তোমার ভুলটা ঠিক হলো কিনা, এটা হচ্ছে টেস্টিং। এই পুরোটা বিষয়কে বলা হয় ডিবাগিং ও টেস্টিং। যেমন একটা তাহলে কম্পিউটার গেম বানানোর সময় একবার এরকম একটা প্রোগ্রাম দিছিল যে মানে যে আমাদের যে কে কত খেলোয়াড় ভুল, হ্যাঁ। সে ছাদের উপর দিয়ে হাঁটতেছে, তখন এমন এক প্রোগ্রামিং ভুল হয়েছে যে আকাশের উপর দিয়েও হাঁটতে শুরু করে দিছে। তো এটাও পরে ঠিক করতে হয়েছে। ঠিক করতে হচ্ছে, রাইট রাইট, এগুলোই হচ্ছে ডিবাগিং ও টেস্টিং। তো প্রোগ্রাম এটা ডিবাগিং আর টেস্টিং কেন ধীরগতি সম্পন্ন, কারণ একসাথে সবগুলো টেস্ট করে, তো এর জন্য এটা ইন্টারপ্রেটার থেকে একটু ধীরগতি সম্পন্ন। আচ্ছা, আমি যদিও তোমাদের একটু সময় বেশি হয়ে গেছে, আমি কি ইন্টারপ্রেটারে যাব নাকি আজকে এখানে বন্ধ করবো, তোমরা বলো। ইন্টারপ্রেটারটা বুঝিনি, আবার বলো একটু। আজকে এতটুকুই থাকবে। আচ্ছা, তাহলে কম্পাইলারে আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে পড়লাম